যাকে জগৎ জানে তার স্ত্রীর বন্য চুল হিসেবে। চুলের শ্যাম্পুর ঘ্রাণটা যেন আজ ফিকে। সেই গন্ধ নির্লজ্জিতভাবে তিলোর মতোই। তিলো অরিকে বাধাই দিল না, আবেশের বহিঃপ্রকাশ ঘটালো। নিজের হাতের আঙ্গুলগুলোর সামান্য বর্ধিত নখগুলোর দাগ অরিকের হাতে উপরিভাগে বসিয়ে দিয়ে কেবল নিজের অস্বস্তি প্রকাশ করেই বলল, কেউ এসে পড়লে? তিলোর কণ্ঠে আশঙ্কা। অরিক ওর চুলগুলোতে মুখটা গুজে রেখেই বলল, আসবে না, সঞ্জিত আছে। সঞ্চিতকে? এই বাড়িটার মালিক আঙ্কেলের ছেলে। তিলো তিক্ত কণ্ঠে বলল, ওই গায়ে পড়া ছেলেটা? হুম, ও মোটেই গায়ে পড়ে না। ও আসলে একটু বেশি মিশুক, আর যেমন বলে থাকে আর কি, জলি মাইন্ডের মানুষ। সে যদি ট্রেনের টিকিট কাটতে লাইনে দাঁড়ায় না, তো কিছুক্ষণের মধ্যেই সামনে পেছনে নিজের বন্ধু বানিয়ে ফেলবে এবং আড্ডা দিতে শুরু করে দেবে। যদি না তোমার মতো মানুষ দেখে থাকে। ও প্রথম দিন থেকেই তোমার কথা জানি। তুমি ওর সাথে কথা বলো? বলতে পারো আমার বন্ধু। তিলোকে হুট করে নিজের দিকে ফিরিয়ে নিয়ে ওর শাড়ির উপর থেকেই তিলোর মেরুদণ্ডের দুই পাশের উঁচু উঁচু পেশিগুলোর উপর নিজের হাত রেখেই অরিক ওর মুখের দিকে তাকিয়ে বলল, জোরকৃত নয় যে নতুন স্বামীদেরকে ব্যয়া হতে হবে। তিলো কয়েক সেকেন্ড অরিকের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ওর বুকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি চিন্তা করছি আমার সন্তানেরা তোমার চোখ রাঙানি দেখে একদমই ভয় পাবে না। তারা যদি আমার স্বভাব পেয়ে থাকে তবে তাদের মানুষ করা কতটা কষ্টসাধ্য একটা ব্যাপার হবে। তোমার চোখ খুব বড় বড় করলেও আমার সমানে হবে না। অরিক ওর কথা শুনে মাথা নিচু করে দুইবার ডানে এবং দুইবার বামে নাড়িয়ে বলল, তোমার সন্তানেরা? কতজন যাও তুমি? বাবা জান, আমি ভেবেছিলাম তুমি এখনো অনেক ছোট। বাবাজান, আমার প্রিয় ডাকটা তিলো শুনে সামান্য কেঁপে উঠল। নতুন নতুন অনুভূতিগুলো একদমই অপরিচিত তিলোর কাছে। তিলো খেয়াল করলো অরিক করলো না ডাকটা। তিলোর অস্থির হৃদয় মুহূর্তেই ঠান্ডা করে দেওয়ার মন্ত্র যেন। তিলো সেটা পাত্তা না দিয়ে বলল, আমি অবুঝ নই, 21 বছর। অরিক এক ভ্রু উঁচু করে বলল, 21 হয়েছে তোমার? 2 মাস পর হবে। তো এখন থেকেই তুমি 21 করে চিৎকার কেন করছো? এটা একটা কথার কথা আসলে। যেমন 4:45 বাজলেই বেশিরভাগ ক্ষেত্রে এই তো 4টা বাজে বলেই থাকি, তাই আমি আরও 3-4 মাস আগে থেকেই বলছি। তাহলে 21 পরই আমি যে আপনার অনুমতি না নিয়ে এত বড় একটা অন্যায় করে ফেললাম, তো এখন এই সম্পর্কে আপনার কি বক্তব্য? তিলো মৃদু হেসে বলল, অনুমতি কি কেবল মুখেই দিতে হয়? মজা করো না। আমি জানি যে তুমি আমার সম্মতি সাপেক্ষেই ছুঁয়েছ। যদি তোমার মনে হতো আমি অনুমতি দিইনি, তো তুমি সেই মুহূর্তে আমাকে ছেড়ে দিতে নিচে চলো। অরিক তিলোর অসম্পূর্ণ কথা অগ্রাহ্য করে ওর খুব নিকটে দাঁড়িয়ে কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আমি জানি জীবনে প্রথম ভালোবাসার স্থান হচ্ছে ভিন্ন এবং কখনোই সেই স্থান কাউকে দেওয়া যায় না, কিন্তু আমি কেবল তোমাকে তোমার শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গ দেওয়ার অনুমতি চাই, বা আমার শেষ পর্যন্ত আমার পাশে থাকবে তোমার গন্তব্য। তিলো নিশ্চুপ থেকে সম্মতি প্রদান করলো। অরিক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অরিকের ঠোঁটের কোণের হাসিটা ওর জন্য তিলোর প্রেমকে আরও উস্কে দিল। ওরা সব সময় একে অন্যের সাথে জোড়া লেগেছে, এটা অসমাধিত ধাঁধার দুটো টুকরোর মতো। অরিকের ধ্রুময় মাটি গিয়ে জুড়েছে তিলোর দুর্ভেদ্যতার সাথে, তিলোর নির্জনতাটি অরিকের জনবাহুল্যতার সাথে, ওর উদাসীনত্ব ওর সংযমের সাথে। অতঃপর তাদের দুজনের নীরবতা মিলেমিশে এক হয়ে গিয়েছে। একজন অনাহূত অপরিচিতদের মতো কক্ষ থেকে পিছলে বেরিয়ে গিয়েছে অস্বস্তি সে বহিক্ষণ আগে। তারপর আর কিচ্ছু ছিল না যেগুলো কখনো জুড়বেই না। যা ঘটেছে সেটাতে তা ছিল প্রণয় চারিতার্থ করার সর্বোচ্চ পন্থা। ক্ষুদ্র একটা সময়ের জন্য তারা অস্বীকার করতে পেরেছিল সেই পৃথিবীকে যেখানে বাস করত তারা, আর ওটার জায়গায় ডেকে এনেছিল অন্য আরেকটিকে যেটি একইভাবে সত্য। তিলো নিজের শরীর ছড়িয়ে দিয়ে অরিকের উপর শুয়ে পড়ল যেন একটা তোষক। অরিক তার চিবুক রাখা ছিল নিজের হাতের লম্বাটে আঙ্গুলগুলোর ওপর, যেগুলো অভিজাত ভঙ্গিতে পেতে রাখা ছিল অরিকের অনাবৃত বুকের ওপর। চোখ জোড়া অরিকের মুখেই নিবদ্ধ। নীরবতম কিছু মুহূর্ত কাটিয়ে তিলো অরিকের পাশে শুয়ে পড়ল। অরিক ওকে নিজের বাহু ধরে আঁকড়ে ধরেই বলল, আমার একটা পরামর্শ শুনবে বাবা জানা? হুম। নিজের পড়াশোনা শেষ করে নাও, তারপর আর কারো কথা ভেবো। হুম। এখন ঘুমিয়ে পড়ো,
তিলু আর কথা বাড়ালোই না, নিজের উদ্ভট চিন্তাগুলোকে অস্বস্তির মতোই মাথা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে নিজের বড় বড় টানা টানা হরিণী চোখজোড়া বুঝে ফেললো। তিলোত্তমার বিয়ে উপলক্ষে আনিস সাহেব অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়েছেন। সেই সুবাদে সকালের নাস্তাটা সকলে একসাথে করতে বসেছেন তিলুর অনুপস্থিতিই কেবল। এমনিতে বাড়ির কারোর একসাথে সকাল এবং দুপুরে খাওয়াই হয় না, শুধু রাতেই হয়। এক একজন এক এক সময় বাড়ি থেকে বের হওয়ায় আগে খেয়েই নেয়। আনিস সাহেবের পাশের চেয়ারটায় নাসিরা পারভিন বসতেই আনিস সাহেব বললেন, ছোট মা ফোন করেছিল তোমাকে, ভালো আছে? নাসিরা পারভিন স্বাভাবিক কণ্ঠেই বললেন, সন্ধ্যায় করেছিল একবার, সে নিজে যেচে গিয়েছে, খারাপ থাকবে কেন? আনিস সাহেব কথা বাড়ালেন না। নাসিরা পারভিন যে এখনও ধাক্কাটা রেশ ধরে রেখেছেন বুঝতে পারলেন। তুলি ঈশানকে করে নিয়ে খেতে বসে বেশ ঝামেলায় পড়েছে। ছেলেটা বড্ড জ্বালায়, হাত বাড়িয়ে টেবিলের উপর থাকা সব কিছু ফেলে দিতে চাচ্ছে। তুলি চোখ রাঙিয়ে ওকে দাবড় দিল, কিন্তু তাতে কোনো লাভই হলো না। ছোট্ট ছোট্ট টিকটিকির পায়ের মতো আঙ্গুলগুলো এক করে হাতটা গালে ঠেকিয়ে দাঁতহীন একটা মিষ্টি হাসি দিয়ে ও আবারও দুষ্টুমি করতে শুরু করলো। তুলি ওর হাসি দেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। ছোট্ট ফোলা গাল দুটোই সামান্য গর্থে সৃষ্টি হয় ও হাসলে। বংশগত ত্রুটি এটা। মানুষের তির্যকভাবে হাসির জন্য দায়ী মাংসপেশি জাইগোম্যাটিক মেজরের ত্রুটির কারণে গালে টোলের সৃষ্টি হয়। মাংসপেশিটা স্বাভাবিকভাবেই তুলনায় ছোট বা দুই ভাগে বিভক্ত হয়ে পরে চিবুকে বা গালে টোল পড়ে। চিবুকের টোল এক সময়ে দেখা যায়, কিন্তু গালের টোল হাসলে বা কোনো কথা বলতে হাসির ভঙ্গিমা চলে আসলে দেখা যায়। এটা বংশগতভাবেই হয়। ইমনের টোল পড়ে গালে, সেখান থেকে ঈশান পেয়েছে এটা। নাসিরা পারভিন তুলের কোল থেকে ঈশানকে নিয়েই বললেন, শান্তিতে খায় এবার। ঈশান ওনার কোলে গিয়ে ওনার মুখ খামচে ধরলো। উনি সামান্য ব্যথা পেয়ে বললেন, ফাজিল ছেলে, সারাক্ষণ হাত পা চলে। চুপ করে বস, আমি খেয়ে দিই। ঈশান আবারও হেসে দিয়ে নিজের অকাজেই মনোযোগ দিল। হাত দিয়ে টেবিলের উপর থাবা দিয়ে শব্দ করে চলেছে। তুলি করুণ দৃষ্টিতে একবার ওর দিকে তাকিয়ে শেষমেশ নিজের নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করেই ফেলল। কোনো মতে গালে একটা রুটি ঠেসে দ্রুত খেয়ে পানি খেয়ে নিল। তারপর আনিস সাহেবের খাওয়া শেষ হওয়ার আগেই হঠাৎই বলে উঠল, আব্বু, আমি আবারও ইমনের সঙ্গেই সংসারে ফিরতে চাই। ঈশানের বাবাও, ও যা বলবে মেনে নেব, আবার ওকে বিয়ে করব। তুলির কথাগুলো আনিস সাহেবের কানে পৌঁছাতেই উনি থমকে গেলেন। এদিকে নাসিরা পারভিন কটমট করে তাকালেন তুলির দিকে, চোখ দিয়ে শাসিয়ে চলেছেন এমন বোকামির জন্য। তুলির বিশ্বাস ছিল ইমন এখনও হয়তো ওকে ভালোবাসে, বিশেষ করে নিজের ছেলের জন্য অন্তত ওকে মেনে নেবে। যে ঝড়ে উঠুক তুলি এবার সামনে নেবে, কিন্তু ওর পক্ষে আর ইমনকে ছাড়া থাকা সম্ভবই না। তিলোর নতুন সংসার দেখে নিজের সুপ্ত ইচ্ছেটা আরও জোরদার হয়েছে। আনিস সাহেব কোমল কণ্ঠে বললেন, ওই বদ লোকের সংসার তুই আবারও করতে যাবি? আত্মীয় স্বজনের কাছে মুখ রাখতে দিলেই বিয়েতে ভেঙেছিলাম, এখন আবার তোর ও হারার সংসার করতে মন চাচ্ছে? তুই পড়াশোনা শেষ করে নে, তারপর তোর আরও ভালো বিয়ে দিব। তুষার ভবিষ্যৎ পরিস্থিতি আন্দাজ করতে পেরে দ্রুত খাওয়া শেষ করেই উঠতে নিতেই নাসিরা পারভিন ওকে ইশারায় ঈশানকে নিয়ে যেতে বললেন। তুষার অগত্যা সেটাই করলো। বড়দের বিষয়ে তুষার তিলোর মতোই কখনোই থাকতেই চায় না, বিশেষ করে ঝামেলাপূর্ব বিষয়গুলোতে। তুলি যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে বলল, ঈশান তো ওর বাবাকে তাহলে কখনোই পাবে না, ওর কি হবে? আমরা কি করে গিয়েছি? আমার সামর্থ্য নেই আমার নাতিকে মানুষ করার, যে তোমার ভিক্ষা চাইতে যেতে হবে। তোমার আবার বিয়ে হলেও ও বাবা পেয়ে যাবে। পরের ছেলেকে কে রাখবে? ওর নিজের বাপই তো ওকে অস্বীকার করে। আনিস সাহেব ইমনের নামে আরও কিছু বললেন, তবে কথাগুলো একসময় অসহনীয় হয়ে আসতেই তুলি কেঁদে দিয়ে চিৎকার করে উত্তেজনায় বলে উঠল, ভুল তো আমারও ছিল, কিন্তু আমি এখনও ওর সাথে থাকতে চাই। অরিক তো তিলের সাথে ঠিকই সংসার শুরু করে দিয়েছে, আমি কেন করব না? ইমন ছাড়া আর কাউকে বিয়ে করা আমার পক্ষে কখনো সম্ভব না। আনিস সাহেব এতক্ষণ উত্তেজিত হয়ে থাকলেও এবার কম্পিত কণ্ঠে বললেন, তোর ভুল মানে? তুলি ওনার কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধই করল না।
আসলে ওরা সাহস নেই আনিস সাহেবকে সবটা বলার। তুলি উঠে চলে গেল সেখান থেকে। আনিস সাহেব ওকে ডেকেও থামাতেই পারলেন না। মেয়ের স্পর্ধায় উনি বেশ অবাক হলেন। তুলি চলে যেতেই উনি নাসিরা পারভিনের দিকে রুক্ষ দৃষ্টি নিক্ষেপ করে তুলির ভুলটা জিজ্ঞাসা করায় নাসিরা পারভিনও উঠতে নেন। আনিস সাহেব এবার কর্কশ কণ্ঠে চিৎকার করে ওঠেন। নাসিরা পারভিন এমনটা আশা করেনি একদমই। আনিস সাহেব নাসিরা পারভিনের সাথে জোর গলায় খুব একটা কথা বলেনি না। ঝগড়ার সময় বরং উনি নাসিরা পারভিনকে মানিয়ে নিতে চেষ্টা করেন। মাঝে মাঝে খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তেতে ওঠেন। আজ ওনার ধমকের সুরে কথাটা নাসিরা পারভিনের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। উনি মনে মনে তুলির উপর রেগে গেলেও আনিস সাহেবকে ওর বিষয় বলেই দেন। তুলি গতানুগতিক একটা ধূর্ততার শিকার মাত্র। বিয়ের কিছুকাল পরে ও জানতে পেরেছিল ইমনের অফিসের একটা মেয়ের সাথে ওর সম্পর্ক রয়েছে। সে তুলিকে সময় দিতেও কম, গুরুত্ব কমিয়ে দিয়েছিল। এটা নিয়ে ইমনের বাড়িতেই তুলির শাশুড়ি ইমনকে খুব বাজেভাবেই শাসিয়েছিলেন। ঘরে বউ রেখে সে বংশের মান সম্মান নষ্ট করেছে সব সহ ইত্যাদি ইত্যাদি। ইমন মায়ের কথা না শুনিয়ে বরং বেপরোয়া হয়ে ওঠে, তুলির গায়ে হাত তোলে পর্যন্ত। তবে আরেক দিকে সে ঠিক ছিল। যখনই তার বৈবাহিক সম্পর্কে সর্বোচ্চ উসুলের কথা উঠত সে ছাড় দিত না। আবার সেটা তুলির চাহিদা মতোই একদমই নয়, নিজের প্রয়োজন অনুসারে। ইমনের বন্ধু আবিরের নিয়মিত যাতায়াত পাল্টে যায় অনেক কিছু। ইমনের বড় ভাই আর তার স্ত্রী পুত্র নিয়ে সে বাড়িতে খুব কমই আসতেন। তিনি কুমিল্লায় থাকতেন চাকরির সুবাদে। ইমনের বাবা বেঁচে নেই। ওর মা বড় ছেলে, ছোট ছেলে আর মেয়ের বাড়িতে সারা বছর ভাগ করে কয়েক মাস করেই থাকেন। ইতিমধ্যে তুলি আবিষ্কার করলো সে সন্তান ধারণ করেছে। ছোট্ট একটা প্রাণকে সে নিজের সাথে বহন করে চলেছে। সে ইমনকে জানালো। ইমন সেদিন ভীষণ খুশি ছিল এবং সে তুলিকে কথা দিয়েছিল যে তার বাইরের সম্পর্কটা থেকে সে বেরিয়ে আসবে। তুলি নিজেও এটা নিয়ে খুব খুশি ছিল এবং তুলির প্রতিটা বিষয় নাসিরা পারভিন জানতেন। তিনি আবিরের বিষয়ে তুলিকে সতর্কও করতেন। তবে ইমন এত বেশি নিজের বেস্ট ফ্রেন্ডকে বিশ্বাস করতো দেখে তুলি নিজেও আবিরকে খুব বেশি বিশ্বাস করতে শুরু করে। এটা ইমনকে অনুকরণ করার একটা ঘোরেই আবিষ্ট হওয়ার ব্যাপার ছিল। সবটা একটা শিল্পীর আঁকা সুনিপন্ন ছবির মতোই সুন্দর ছিল। কিন্তু বিপত্তিটা ঘটে আবিরের আবির্ভাবে। যেন সেই ছবিতে রঙের শেষ পরেপনটা লেপনের আগে শিল্পীর ছোট্ট বাচ্চার দুরন্তপনার হাতে ধাক্কা রেখে সবটা নষ্ট হয়ে যায়। আবির তুলিকে জানায় ইমন আসলে ওর কলিগের সাথে তখনও প্রণয় সম্পর্কটাই জড়িয়েই ছিল। তুলির মনোবল একদমই ভেঙে যায়। ও ইমনের সাথে এই বিষয়ে কথা বলতে চাইলেও আবির ওকে অদ্ভুত এক পরামর্শ দেয়। সবটা ও ঠিক করে দিতে পারবে, কাটা দিয়ে কাটা তুলতে হবে। তুলি ওর সাথে প্রণয় সম্পর্কের একটা অভিনয় করলে ইমন নিজের ভুলটা বুঝে বেরিয়ে আসবে সেই সম্পর্ক থেকে। তুলি কয়েক ঘন্টা চিন্তা করে আবিরের প্রস্তাবে রাজি হয়ে যায়। রোমাঞ্চকর একটা অনুভূতি প্রাপ্তির নেশায় আবির এরপর থেকে ওকে খারাপভাবে ছুঁতে শুরু করে, যেটাকে তুলি অভিনয়ের একটা অংশই ভেবেছিল। ওর অস্বস্তি হলেও বাধাই দেয়নি। তুলি মাঝে মাঝে বলতো এসব ইমনের সামনে করবেন, কিন্তু আবির বরং গোপনেই করতো। তুলির নিজেই বুঝতে বুঝতে বেশ দেরি হয়ে গিয়েছে। ও নাসিরা পারভিনকে বলে দেয় এরপর সব। নাসিরা পারভিন হিসেবে সেদিন এসে ওর বাড়িতে এসে ওকে দুটো শক্ত থাপ্পড় বসিয়ে দেয়। হয়তো আরও মারত, কিন্তু তুলির শারীরিক অবস্থার কথা ভেবে থেমেই যান তিনি। তুলির বোকামিতে নিজে মাথায় হাত দিয়ে বসে পড়েন। সুন্দরীরা বোকা হয়, সংসার টিকিয়ে রাখতে লড়াই করতে হয়। এই সব যে সত্যি তা উনি তুলিকে দিয়েই বুঝিয়েছেন। মেয়ে তাকে বিষয়টা প্রথমে জানালোও না। কি ভূগোল পড়ালো সেই ছেলে যে মেয়ে তার তাকেই ভুলে গিয়েছে। তুলি এরপর স্বীকার করলো ও নিজেরও একসময় বেকার আবিরকে ভালো লেগেছে তার সঙ্গ পেতে। সারাদিন বাড়িতে একা থাকে। রাতে ক্লান্ত ইমন ওর সাথে কয়েকটা কথা বলেই শুয়ে পড়ে। তুলি একাকিত্বেই ভুগত। সুযোগ দুজনেই নিয়েছে। নাসিরা পারভিন আবিরের সাথে কথা বলে বিষয়টা মিটমাট করতে চাইলে আবির ওনাকে কিছু লিপিবদ্ধ তথ্য দিয়ে হুমকি দেয়। সেগুলো ছিল তুলি আর আবিরের কিছু বিশেষ মুহূর্তের ছবি আর কথাবার্তা। টাকা দাবি করে। নাসিরা পারভিন একবার নিজের ব্যাংকে জমানো টাকাগুলো দেন। এরপর আবির দাবি করলেই নাসিরা পারভিন জানান উনি পুলিশেই যাবে, তাতে মেয়ের সম্মান গেলেই যাক।
ওনার দৃঢ়তায় আবির আর ওনাকেই জ্বালায়নি। ঈশানের জন্ম পর্যন্ত আবির শান্তই ছিল, তবে ঈশানের জন্মের পর সে ঈশানের পিতৃত্ব দাবি করে বসে একদমই অনাকাঙ্ক্ষিতভাবে। প্রমাণ হিসেবে সেই সমস্ত লিপিবদ্ধকৃত তথ্য। এখনও সেসব দিয়ে তুলিকে ভয় দেখিয়ে ওর সাথে সম্পর্ক রেখেছে আবির। সেগুলো আনিস সাহেবের হাতে পড়ার ভয়। তুলি নিজের রুমে এসে দেখে তুষার ঈশানকে নিয়ে খেলছে। তুলিকে কাঁদতে দেখে তুষার একবার ওর মুখের দিকে তাকিয়ে আবারও ঈশানে মনোনিবেশ করলো। তুলি ঈশানকে কোলে নিয়ে তুষারকে কড়া গলায় রুম থেকে বেরিয়ে যেতে বলল। সে একা থাকতে চায়। ঈশান হাত বাড়িয়ে তুষারের কাছে যাওয়ার জন্য কান্না শুরু করে দিল। তুষার ওকে কোলে নিয়ে বলল, তুই একাই থাক, আমি আমার জামাই নিয়ে যাচ্ছি। তুলি নিজের গালে লিপটে থাকা পানি মুছে বলল। তোর জামাইকে? তুষার একবার ঈশানের দিকে তাকিয়ে আবার বলল, না থাক, আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দেব না। যদিও ঈশানকে আমার জামাই হিসেবে অনেক পছন্দ, কিন্তু ওর বাপ মা দুটোর চরিত্রই মুড়ি ঘন্ট মার্কা। দুটোর মাথাতেই মশার বুদ্ধি। আমার মেয়ের জীবনটা তেজপাতা হয়ে যাবে। বলে ঈশানের গাল টিপে দিয়ে ধরে সজোরে শব্দ করে একটা চুম্বন করলো। ঈশান ওর শার্টের বোতাম নিয়ে গবেষণায় ব্যস্ত। তুলি ট্যাপ ট্যাপ করে তুষারের দিকে তাকিয়ে ওর কথা বলাগুলোই বিশ্লেষণ করতেই তেতে উঠল। ওকে কিছু বলার আগেই ও দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আনিস সাহেব সবটা জানার পর খানিকটা ভেঙেই পড়লেন। এতদিন কেবল ইমনেরই দোষ দিয়ে গিয়েছেন, কিন্তু তারা দুজনেই যে একই রকম সেটা বুঝতে সময় লাগলো। তিনি যতটা রেগে যাবেন বলে তুলি এবং নাসিরা পারভিন ভয় পাচ্ছিলেন, ততটা তিনি রাগেননি, বরং মুর্শিয়ে পড়েছেন মেয়ে মানুষ করতে না পারার ব্যর্থতায়। নাসিরা পারভিন এখন ভয় পাচ্ছেন উনি মানসিকভাবে আদৌ সক্ষম ছিলেন কিনা তুলির কীর্তি শোনার জন্য। সৌভিক কৌতুকব একটা মনে পড়ে এ বিষয়। এক শিয়াল বনের পাশ থেকে হেঁটে যাওয়ার সময় ঝোপের আড়ালে একটা মোরগ ডাকতে শুনল। সে খুব খুশি হয়ে সেই মোরগের ডাক অনুসরণ করে ঝোপের আড়ালেই গেল। এরপর সেখানে বিশাল এক ধস্তাধস্তি হলো। অবশেষে শিয়ালের মৃতদেহ মুখে ধরে বেরিয়ে এলো এক নেকড়ে। শিয়ালটাকে ছুঁড়ে ফেলে নিজেকেই বাহবা দিয়ে বলল, একটা বিদেশি ভাষা শেখার কত গুণ। উৎকর্ষের বিচারে সোভিয়েত পণ্য বিশ্বমানের না হলেও তাদের ব্যঙ্গ এবং কৌতুক বরাবরই ছিল খুব উঁচু মানের। বাস্তব শাসন ব্যবস্থা যেখানে যত কঠোর, কৌতুক রচনা সেখানে ততই ব্যাপক। সকালে তিলোর ঘুম ভাঙতেই নিজেকে সে অরিকের পাশে খুঁজে পেয়ে প্রথমে ধরফরিয়ে উঠে বসলো। হঠাৎ করে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল পুরো বিষয়টা। নিজের দিকে তাকিয়ে আবারও শুয়ে পড়ল। গত রাতের কথা মনে পড়ে এখন দিনের আলোতে অরিকের ঘুমন্ত মুখের দিকে তাকাতেও পারছে না ও। আবারও উঠতে গেলেই অরিক ওর হাত টেনে নিজের অনাবৃত অতি স্বল্প লোমশ বুকে ফেলে ওকে আঁকড়ে ধরল। তিলো চোখ বড় বড় করেই বলল, জেগে আছো তুমি? উঠলাম কেবল। কি একটা অবস্থা! ভালো। অরিকের ঘুম জড়ানো কণ্ঠটা খুব নেশাক্ত শোনাচ্ছে। বাচ্চাদের কণ্ঠের মতোই লাগছে তিলোর কানে। তিলো হাত দিয়ে ওকে ছাড়িয়ে উঠতে গেলেই অরিক আরো শক্ত করে ওকে ধরলো। তিলো মৃদু কণ্ঠেই বলল, আমার ক্ষুধা লেগেছে। এত দেরি করে সকালে খাই না আমি, রাতেও ভালো করে খাইনি। অরিক ও চুলের মাঝে থেকে একটা লম্বা চুম্বন করেই বলল, পেট ভরেছে? আজব! অরিক, আমার এখন নাস্তা করা প্রয়োজন। একটু থাকো। তিলো চুপ করে ওর হৃদস্পন্দনের শব্দ শুনছে। লাপটাপ শব্দ জোড়াটকে ঠিক এমনটা শোনা যায় বলে ওর মনেই হয় না। চুপ করে কিছুক্ষণ থেকে যখন ও বিরক্তই হয়ে উঠল, তখন আবারও অরিককে ডাকলো। অরিক চোখ বুঝেই আছে। তিলো আবারও চুপ। কিছুক্ষণ পর ওর অস্বস্তিটা বুঝতে পেরে অরিক ওর মাথায় আরেকবার ছোট্ট করে চুম্বন করেই বলল, 21-এর বুড়ি বা হয়তো ভদ্রমহিলা, আমার কথা মানো আর তোমাকে ছাড়তে বলো। তিলো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলেই বলল, ঠিক আছে, ছাড়ো আমাকে। অরিক তিলো শরীরের ওপর থেকে হাত সরিয়ে নিতেই তিলো উঠে পড়ল। অরিক ঘুরে শুয়ে চোখ বন্ধ রেখেই বলল, বাবা জানা, সকালটা তোমার হাতের কবে দিয়ে শুরু হোক, আমাকে ডেকো। তারপর আবার ঘুম অরিক। তিলো মৃদু হেসে বিছানা ছেড়েই উঠে পড়ল। সকালে শাওয়ার নিয়ে তিলো শোবার ঘরের দরজা খুলে বের হতেই লিভিং কাম ডাইনিং টেবিলের দিকে তাকালো। সেখানে গতকালকে সেই যুবতী বসে আছে। ডান হাতে কফি মগ আর বাম হাতে একটা ম্যাগাজিন চোখের সামনে মিলিয়ে রেখেছে। তিলো জানতে পেরেছে মেয়েটার নাম রচ্ছি। সে অরিকের বড় মামার বড় মেয়ে। তার পাশেই বসে আছে তার বড় ভাই রাফি। সে মোবাইল স্ক্রল করেই চলেছে। সে গতকাল বিছানায় তলা থেকে বেরিয়েছিল। ওদের আরেকটা বোন আছে, কিন্তু সে আসেনি।
তিলোকে বের হতে দেখি রচ্ছি তাকে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে ভ্রু নাচি জিজ্ঞাসা করলো। কেমন আছো ভাবি? তিলো স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। ভালো। মেয়েটা ঠোঁট টিপে হেসে বলল। আচ্ছা ঠিক আছে। ভাইয়া ওঠেনি? তিলো হতাশার নিঃশ্বাস ফেলেই বলল। না, তিনি এখনো ঘুম। তা তো হবেই, যত যাই হোক সারা রাত জেগে প্রেম। আহা। ওর কথা শেষ হওয়ার আগে রাফি ওর হাতে চিমটি কাটলো। রচ্ছি কটমট করে ওর দিকে তাকিয়ে বলল। শালা রাফু, চিমটে কাটলি কেন? রাফি উত্তর না দিয়ে উঠে চলে গেল সেখান থেকে। রচ্ছি ওর দিক থেকে নজর সরিয়ে তিলোর দিকে তাকিয়ে দেখলো তিলো সেখানেই নেই। রচ্ছি হতাশ হলো তিলোকে লজ্জায় ফেলতে ব্যর্থতা মেনে নিয়ে। তিলো যেন ওর সামনে থেকে পালিয়ে বেঁচে গিয়েছে। মেয়েটা বড়ই নির্লজ্জ বলেই মনে হচ্ছে ওর। কিভাবে রাফির সামনে কথাগুলো বলতে যাচ্ছিল। পরে মনে হলো না, ঠিক আছে, ওরা মজা করবে না তো কে করবে? তিলো নিজে থেকে একটু লজ্জাশীল হওয়ার পাশাপাশি রক্ষণশীলও যথেষ্ট। তাই বলে সবাই তো আর তা হবে না। রচ্ছি তিলোর বয়সী প্রায়, তবে একটু বেশি, এই ক্ষেত্রে ম্যাচিওর বোঝাই গেল। তিলো রান্নাঘরে গিয়ে দেখলো কাজের মেয়েটার পাশাপাশি অরিকের বড় মামিও হাতে হাতে রান্না করছেন। তিলো বেশ লজ্জা পেল। আজ তো ওর রান্না করার উচিত ছিল, এত দেরি হয়ে গিয়েছে ওর খেয়ালই নেই। তিলো রান্নাঘরে ঢুকে রচ্ছির মাকে সালাম দিল। উনি উত্তর দিলেন ঠিকই, তবে সেটা ঠিক আন্তরিকতার ধারের কাছেও ছিলই না। তিলো সেদিকে পাত্তাই দিল না। হয়ে থাকে সংসারে এসব। নিজেদের রক্তের সম্পর্কের বাইরের মানুষগুলোর ক্ষেত্রে বাছবিচার বেশি করা হয়েই থাকে, কারণ সেখানেই নির্বাচন করার সুযোগ থাকে। আর নিজেদের ভেতর তা থাকেই না। এটা সোভিয়েত স্টাইলে নির্বাচন হয়েই থাকে আসলে। এই কৌতুকটা এইরকম। সোভিয়েত স্টাইলে নির্বাচন শুরু হয়েছে কবে থেকে? যেদিন ঈশ্বর ইভকে সৃষ্টি করে আমোদকে বলেছিলেন নিজের স্ত্রী বেছে নাও। এখানে আসলে তার আর কাউকে বেছে নেওয়ার সুযোগই নেই। কিন্তু বাইরে কোথাও সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, বিশেষ করে প্রণয় ঘটিত সম্পর্কের ক্ষেত্রে গণতান্ত্রিক নির্বাচন হতেই পারে। বেশ কয়েকজন প্রার্থীর মাঝে কাউকে বেছে নেওয়া অরিক। তিলো কফি তৈরি করতে করতে আপন মনেই কথাগুলো ভেবে মনে মনেই হেসে চলেছে। কালো কফিতে চিনি ব্যতীত ঘি ঢেলে তিলো আবারও অরিকের রুমে প্রবেশ করলো। অরিক তখনও উবু হয়ে বেঘুরেই ঘুমাচ্ছে। তিলো বেড সাইড টেবিলের ওপর কফিটা রেখেই অরিককে ডাকতে শুরু করলো। অরিক পিট পিট করে চোখ মিলেই তাকালো। তিলো তা দেখেই হেসেই দিল। এখানে হাস্যরসের কিছুই নেই, কিন্তু তিলোর ভিতর একটা আনন্দ কাজ করছে, যার ফলে আশেপাশের প্রতিটা ঘটনার ধারাই মস্তিষ্কে যেন সুরসুরি লাগছে। অরিক নিজেও হেসে দিয়ে উঠেই বসলো। বিছানার ঠিক পাশে পরে থাকা টি শার্টটা গায়ে চড়াতে চড়াতে তিলো বলল। তুমি দেখতে পাও কি করে বলো তো ওইটুকু চোখ দিয়ে? অরিক নাকের রন্ধনগুলো ফুসিয়ে বলল। নিজের চোখ জোড়া একটু বড় বলে উঠতে বসতে যে আমাকে কথা শোনাবে, আমি সেটা ভালো করেই বুঝতে পারছি। এখন বলো, নাস্তা করেছো? না। কেন? তোমার না খিদে লেগেছে? তুমি ফ্রেশ হয়ে নাও, একসাথে করব। অরিক আর কিছু বললই না। কফি মগে ঠোঁট ছুঁয়ে ভ্রু যুগল উঁচু করে চুল পর্যন্ত উঠিয়ে বলল। এটা স্বাদ ভালো। অভ্রকে একবারও দেখিনি, ও কোথায়? অরিক ওর দিকে না তাকিয়ে বলল। অভ্র বন্ধুদের সঙ্গে সিমলা গিয়েছে। তোমার হঠাৎ অনুমতি দেওয়ায় ও ফিরে আসার সময় পায়নি, আজ ফিরবে। হয়তো এতক্ষণে বর্ডারে এপারেই চলে এসেছে। বেচারা একটা ব্যাচেলার পার্টির আয়োজন করতে চেয়েছিল বিয়ের আগে রাতে, কিন্তু ও নিজেই ছিল না বিধায় হয়নি। এখানে আসবে? হুম। আবারও দুজনের মাঝে কিছুক্ষণই নীরবতা শেষেই অরিক বলল। সামনের সপ্তাহে আব্বু ছোটোখাটো একটা রিসেপশন আয়োজন করেছে। তিলোর দিকে তাকিয়ে বলল। তোমার কোনো আপত্তি আছে? তিলো স্থির দৃষ্টিতে ওর দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকেই বলল। না, কোনো আপত্তি নেই। অরিক প্রতি উত্তরে হেসে দিয়ে ওকে জানালো যে আশাতীত উত্তরে অরিক সন্তুষ্ট। তিলো সেখানে আর দাঁড়ালোই না, বেরিয়ে এলো এই আশায় যে কোনো কাজ সে পাবে করার জন্য। বিকালের দিকে অভ্র এসে উপস্থিত হয়েছে, সাথে তুষারও এসেছে তার কিছুক্ষণ পরে। অভ্র এসে কোনো ক্লান্তি চিহ্ন মাত্র মুখে না রেখে আবদার জুড়ে বসলো আজ রাতে তারা নিজেদের ভেতর ছোট্ট একটা পার্টি দেবে, শুধু এই জেনারেশন নিয়ে। প্রাক বৈবাহিক পার্টিটা নষ্ট হওয়া যাওয়ার ক্ষোভ থেকেই বিবাহ পরবর্তী পার্টির আয়োজন করবে তারা। ওদের বাকি কাজিনদের মাঝেও সমান উত্তেজনা দেখা গেল বিধায় ওরা আর নিষেধ করেনি।
অরিকের থেকে অনুমতি প্রাপ্ত হতে অব্র ছুটল সানজিদের কাছে। তারা ছাদে আয়োজন করবে এসবের। অরিকের মামা খালারাও চলে গিয়েছে আজ বিকেলে, শুধু তাদের ছেলেমেয়েরাই রয়েছে। কিন্তু নতুনতম সদস্যটি নেই, সে তার মায়ের নেওটা। সব আয়োজন ওরা করে ফেলেছে খুব দ্রুততার সাথে। তিলও সেই উপলক্ষে একটা অফ হোয়াইট শাড়ি পরেছে। গায়ের রঙের জন্য ও বরাবরই উজ্জ্বল হালকা রঙগুলোই বেছে নেয় নিজের সাজসজ্জার জন্য। রঙের জ্ঞান এবং ওর পছন্দ মতো বাছাইকৃত কাপড়গুলো তাদের বুনন ওর রুচিশীলতার পরিচয় দেয়, পাশাপাশি তার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। খানিকটা ধূর্ততা, নিজেকে আড়াল করার অদম্য চেষ্টা, যেমনটা মানুষ আসলেই বলেই থাকে। ওর গায়ের রং চাপা, কালো পোশাক বা নীল পোশাক মানাবে না। উজ্জ্বল রং দাও ওকে, লোকের চোখে যেন সেটা না পড়ে এবং সে যেন গিরগিটির ন্যায় মিশেই থাকে নিজেকে লুকিয়ে। আবার ফর্সাদের বলে ওদের তো যে কোনো রঙেই মানাবে, তেমনই একটা ব্যাপার পোশাক বাছাইয়ের ক্ষেত্রে। পোশাক কি তবে গিরগিটির অস্ত্র? তিলোর মনে প্রশ্নটা মাঝে মাঝেই জাগে। তিলো এখন ভাবলো না ওর সার্বিক ভাবনাগুলো নিয়ে, এখন সে নিজেকে প্রস্তুত করতেই ব্যস্ত। অনেক রুমে ঢোকার মুহূর্তে তিলোকে এক মনে শাস্তি দেখে দরজার সাথে হেলান দিয়েই দাঁড়ালো। হাত দুটো জিন্সের পকেটে পুরে রেখেছে। অরিক ধীর দীপ্ত উল্লাসে নিজের চোখ ঝোড়া বিচরণ করে বেড়াচ্ছে তিলোর সমস্ত শরীরে। যতই হোক, এখন সেই অবচেতন আতঙ্কটা নেই যে তিলো কেবলই তার জীবনে মাঝখান থেকে পার হয়ে যাচ্ছে, যেন মরুভূমির ভেতর থেকে পার হওয়ারত একটি ওঁট বা গভীর সমুদ্রের তলে কোনো ছোট মাছের ঝাঁকের একটা ক্ষুদ্র মাছ যারা ঝাঁক বেঁধে কেবল এগিয়ে চলেছে, বা কোনো পোশাকদার পর্যটক যে একদিন তাকে ছেড়ে যাবে। তিলো কোনো ক্ষণস্থায়ী স্টেশন নয় অরিকের জীবনে, যেখানে কিনা যাত্রাপথে থেমে কেবল চা পান করতে। অরিকের জন্য তিলো কেবল গন্তব্য, তার শেষ এবং স্থায়ী গন্তব্য। অরিক এগিয়ে গেল তিলোর দিকে। পকেট থেকে তিলোর জন্য কেনা পেন্ডেন্টটা বের করে হুট করে পিছন থেকে তিলোর গলায় আবৃত করে পেছনে আটকে দিতে শুরু করলো। তিলো প্রথম ছোঁয়ায় চমকে উঠলেও অরিককে দেখে স্বস্তিই পেল। অরিক ওর ঘাড়ের ওপর থেকে চুলগুলো সরিয়ে চেনটা আটকে দিয়ে মুখ নিচু করে ওর ঘাড়ে নিজের ওষ্ঠ জোড়া চুইয়ে দিয়ে বলল, পছন্দ হয়েছে? তিলো পেন্ডেন্টটা হাত দিয়ে একবার ছুঁয়ে বলল, ভীষণ। উপরে চলো, ওরা ওয়েট করছে। তিলো ড্রেসিং টেবিলের ওপর থাকা আংটিটা অনামিকায় পরে ঘুরে দাঁড়িয়ে অরিকে ইশারায় যেতে বলল। অরিকও ওর সম্মতিক্রমে যাত্রা শুরু করলো। ছাদটা বেশ সুন্দর করেই সাজানো হয়েছে। গত রাতে কেবল ছাদের একটা বাতি চালানো থাকায় তিলো ভালো করে দেখেইনি, তবে আজ যেন ঘরটাই পাল্টিয়ে গিয়েছে। ছাদটা বেশ বড় এবং ছোট বড় গাছে বাগান করা। পরিবাতিগুলো ডালপালার ফাঁকা থেকে ঢিলা সেলাইয়ের ন্যায় বোনা হয়েছে। ছোট্ট গাছগুলোর ওপর সেগুলো পড়ে আছে মাকড়সার জালের মতো। গাছের ডাল থেকে লণ্ঠন ঝুলছে, যেগুলো লাল রঙের একটা আভা ছড়িয়ে দিয়েছে পুরো ছাদময়। একটা জাপানিজ আমেজ পার্টির নামে যে সব উদ্ভট অসংযম কাজ কারবার আজকাল জনপ্রিয় হয়ে উঠেছে, তার তুলনায় এই আয়োজনটা আসলে খুবই ভিন্ন এবং ছিমছাম। নিজেদের মাঝে আড্ডা, ছোটোখাটো গানের আসর আর খাওয়া দাওয়াই মুখ্য এখানে। মিশুক প্রকৃতির সানজিদের সাথে রোদসীর ভাব জমে উঠেছে, যেটাকে সে যথাসম্ভব লক্ষ্য চক্ষুর অন্তরালে রাখার চেষ্টা করছে। তিলো বিষয়টা খেয়াল করে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। মেয়েটা নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে খুব বেশি সতর্ক, কিন্তু অপরের ক্ষেত্রে একদমই না। খাওয়ার সময় রোদসীর নিজের প্লেটে একের পর এক চিকেন তুলে নিচ্ছে দেখে ওর প্লেট থেকে রাফি নিজের প্লেটে তুলে নিতে শুরু করলো। রোদসী ঝাঁঝালো কণ্ঠেই বলল, তোর সমস্যাটা কি বলবি? নিজে নিয়ে খেতে পারিস না? রাফি আগের মতোই ওর পেটে থাকা শেষ পিচটা তুলে নিয়ে বলল, মোটা হয়ে যাচ্ছিস তুই মোটি, ডায়েট কর, এরপর বিয়ে দিতে পারবো না। বরপক্ষ তোর সাইজ দেখে পালাবে হাতি। আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না, আর আমি মোটেও মোটা নই। আর একবার আমাকে মোটা বললে তোর বাড়িতে খাওয়া বন্ধ করে দেব। 2 মাসে 2 কেজি ওজন কমেছে আমার। বলে আবারও আরেক পিচ তুলতে গেলেই রাফি সেটাও তুলে নেয়। রোদসী মেকি কান্নার ভান ধরে পা দাপিয়ে ওর থেকে সেটা কেড়ে নিতে গিয়ে ব্যর্থ হয়।
অব্র এসে রতসীর পেটে এক পিচ তুলে দিয়ে বলল, খাবে তো আজকেই, নাকি রোজ তো নিয়ম ভাঙার সুযোগ হয় না? কাল থেকে ডায়েট করিস। রাফি এই পিচ আর নিলই না, প্রতিবাদী সুরেই বলল, খাওয়া যত ইচ্ছা খাও এই মুটিকে, এরপরে বিয়ে না হলে তো গলায় দড়ি দিতেও পারবে না, যার সাথে দেবে সেটাই ভাঙবে। অব্র ওর পিঠে বেশ জোরে চাপড় মেরে বলল, মোটাদেরও বিয়ে হয় রে ছাগল, আর খুব ভালো চিকন ছেলেদের সাথেই হয়। রতসী আরো 2 পিচ তুলে নিয়ে অব্রর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আই লাভ ইউ অব্র। অব্র সরু চোখে ওর দিকে এক মুহূর্ত তাকিয়ে ওর পেটের দিকে তাকালো। আরও নিয়েছে দেখে হতাশ নিঃশ্বাস ফেলে স্বাভাবিক কণ্ঠেই বলল, অনুগ্রহপূর্বক আপনি আপনার ভালোবাসা নিয়ে জাহান্নামে যান। অব্র আর দাঁড়ালো না, ওর সামনে গটগট করে হেঁটেই চলে গেল। রতসী মাংসের কামড় বসে ওর যাওয়ার দিকে তাকিয়ে চিন্তা করছে, আদৌ কি ও কি ভুল বলল? সারাদিনে তিলোর মাত্র একবারই ওর মায়ের সাথে কথা হয়েছে। নাসিরা পারভিন যতটা না অসন্তুষ্ট ওর বিয়েটা নিয়ে, এখন তার থেকে বেশি অভিমান জমেছে মেয়ের উপর। উনি খেয়াল করেছেন তিলোকে উনি তুলির থেকে বেশি ভালোবাসেন আসলে। বিষয়টা আবার সেরকম না হলেও তিনি একটু বেশি ভাবেন ওকে নিয়ে, আর আশাও করেন বেশি। হয়তো কেউ কেউ ওকে সরাসরি প্রত্যাখ্যান করে বা অবজ্ঞা করে বিধায় ওনার বেশি মায়া হয় নিজের মেয়েটার প্রতি। তুলির বিয়ের পর তুলি ওনাকে কতটা গুরুত্ব দিল সেটা নিয়ে উনি ভাবতেনই না, কিন্তু তিলোর বিষয়ে সংবেদনশীল। উনি এটাও লক্ষ্য করেছেন আসলে উনি অরিককে হিংসে করেন। হয়তো তিলোর আর কোথাও বিয়ে হলে সেই জামাইকেও হিংসেই করতেন। মেয়েটা তার কথা মনেও করে না সারাদিনে, সংসারে এত ব্যস্ত। হিংসার সাথে সাথে অরিকের উপর রাগও হচ্ছে। তার মেয়েকে নিয়ে গেছে বিধায় উনি নিজেও জানেন ওনার এই অনুভূতিটা নিতান্তই অমূলক, কিন্তু উনি আটকাতে পারছেন না এই অনুভূতিটাকে। মেয়েটা তো তার আবদরের। আবেগ এবং বাস্তবতা এক নয়। আবেগের বশে মনে হয় মেয়ের বিয়ে না হয়ে সারা জীবন কাছে থাকলেই ভালো হতো, কিন্তু বাস্তবতা হলো তাকেও তো জীবনে এগিয়ে যেতে হবেই। আবেগের বশে তার জীবন থামিয়ে রাখার কোনো মানেই হয় না। সাইকোলজি বলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্য কোনো ভাষার চিন্তা করলে আরও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে, কারণ মাতৃভাষায় চিন্তা করলে অবচেতনভাবে মস্তিষ্কে একটা আবেগ কাজ করে, কিন্তু অন্য ভাষায় চিন্তা করলে মস্তিষ্কে লজিকের অংশটা অধিক সক্রিয় হয়, ফলে যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সুবিধাজনক। অভিমানী নিজেও ফোন দেন না তিলোকে, আবার তিলোর সাথে ওনার কথা বলতেও ইচ্ছে করে। ভালো হতো যদি তিলোকে কখনোই কেউ নাই ভালোবাসতো, কখনোই কারো পছন্দ না হতো, কখনোই ওর বিয়ে না হলে, তাহলে সবসময় তিলো ওনার কাছেই থাকতো, সেটাই ভালো হতো। আনিস সাহেব ওনার ওপর রেগে কথাই বলছে না, তুলির উপর উনিই রেগে আছেন, ফলে ঈশানকেও কোলেই নিচ্ছেন না। তুষারও বাড়িতে নেই, ওনার কেউ উনি ভেবে এখন ওনার নিজেরই কান্না পাচ্ছে। উনি একজন মানুষ, এই সংসারের কর্ত্রী, এত বছর সংসারটার প্রতিনিধিত্ব করেই গিয়েছেন, কিন্তু আজ কেউ ওনাকেই পাত্তাই দিচ্ছে না, কেউ ভাবেই না ওনার কথা। সন্ধ্যা থেকে বিছানায় শুয়ে আছেন নাসিরা পারভিন। দুপুরে ঠিক মতো খাননি আনিস সাহেবের সাথে ছোটোখাটো একটা প্রলয়কাণ্ড ঘটানোর পর। ক্ষুধায় নারী জ্বলে যাচ্ছে। তিলো যে কেন ক্ষুধা সহ্য করতে পারে না সেটা ওনার আজ আবারও মনে পড়ল। ওনার থেকেই অভ্যাসটা পেয়েছে তিলো। এরপরও রাগে দুঃখে অভিমানে উঠলেনি না বিছানা ছেড়ে। কি দরকার, যে যার মতোই আছে, তার প্রয়োজন তো ফুরিয়েছে সংসারে। একরাশ অভিমান নিয়ে অবশেষে ঘুমিয়ে পড়লেন তিনি। ওদের আড্ডা শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছে। তিলো শেষের দিকে কে কি বলেছে কিছুই শুনেনি, বসে বসে ঝিমোচ্ছিল। অরিক অবাক হয়েছে তিলোর ঘুম কাতুরে কথা দেখে। এতগুলো মানুষের এত কথার মাঝেও তিলোর বারবার চোখ লেগেই আসছিল। অবশেষে অরিক বলেই ওদের বাসর ভেঙেছে, না হলে বোধহয় সারা রাত চালানোর পরিকল্পনা করেছিল অব্র। অদ্ভুতভাবে ঘরে ফিরেই তিলোর ঘুম কেটে গিয়েছে। এখন সে আবারও সতেজ একটা ভাব নিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে বসে ফোন টিপছে। অরিক আর চোখে একবার ওর দিকে তাকিয়ে বলল, তুমি না এতক্ষণ ঘুমিয়ে পড়ছিলে? তিলো ফোন থেকে মাথা না তুলেই বলল, এখন ভেঙে গিয়েছে, আর ঘুম আসছে না। নীরবতা কিছুক্ষণ কেটে যাওয়ার পর অরিক বলল, বাবা জানা হুম। আমার সাথে যাবে? কোথায়? জোসে যাব, যাবে তো? তিলো ফোন থেকে মুখ তুলে অরিকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অরিক ওর প্রশ্ন বুঝতে পেরেই বলল, এখনো আমার পড়াশোনা বাকি রয়েছে।
তিলো বালিশটা বিছানায় ঠেকিয়ে আধশোয়া হয়ে বসে পড়ল। তোমার কি সারাক্ষণ পড়াশোনা ছাড়া মাথায় কিছু থাকে না? আর কত পড়বে? এখন তো পড়াও, আর নিজেও পড়বে। অরিক উঠে বসে তিলোর কপালে ঠোঁট জোড়া স্পর্শ করেই বলল, যত বেশি পড়বে ততই তো জ্ঞান বাড়বে, সম্মান বাড়বে, আরও দ্রুত সামনে এগোতে পারবো। জানো, আমার খালু বলেন, লেখাপড়া শিখে অর্জিত কাজগুলোর ওজন যদি আধা কেজি না হয় তো জীবনে কি করলাম। তিলো অরিকের দিকে ফিরেই মাথার এক পাশ বালিশে ঠেকিয়ে বলল, আমার একটা আফসোস আছে জীবনে, কখনো পোস্টার গার্ল হতে পারলাম না। অরিক ভ্রু কুঁচকে বলল, সেটা কি? এই যে তুমি যেমন পোস্টার বয়, আমার ম্যাথ টিচার এই নামটা সব সময় ভালো স্টুডেন্টদের জন্য দিতেন, যাদের পরীক্ষা শেষে রাস্তার মাথার পোস্টারে দেখা যেত। তোমাকেও কয়েকবার দেখেছি কোচিং সেন্টারগুলোতে বোর্ড স্ট্যান্ড স্টুডেন্ট বা দেশের নামকরা ভার্সিটিতে সুযোগ পাওয়া স্টুডেন্টগুলোর ছবিগুলো ছেপে নিজেদের প্রচার করত। তারা তাদের কারখানা ত্রুটিহীন পণ্যগুলো সগর্বে প্রদর্শন করে কাস্টমার জোগাড় করে। তোমার মতো ত্রুটিহীন পণ্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আদৌ কি তাদের হাত থাকে পণ্যগুলো নিখাত হতে? তারা তো সকালে পেছনে চেষ্টা করে, তাহলে একজন দুজন ভালো হয়, বাকিরা কেন নয়? তাহলে নিশ্চয়ই এখানে শিক্ষার্থীর চেষ্টাই মুখ্য, না হলে তো ওই কারখানার গফিলতি। তারা ওই একজন দুজনকে গুরুত্ব দেয়, বাকিতে দেয় না, তাই পোস্টারের একজনকেই দেখা যায়, সবাইকে না। স্টুডেন্টের পরিশ্রমের কৃতিত্ব কেন তারা নেবে? ওই একজন যে এই প্রচারের মুগ্ধ হয়ে নিজের সন্তানকে সেখানে পাঠাবে, তার সন্তানই হবে, তার কোনো মানে নেই। সুতরাং পুরো কার্যক্রমটা হলো এক ধরনের ভণ্ডামি, লোক ঠকানো এবং একটা খেলা, বোকা বোকা বাজে কোচিং বাণিজ্য। অরিক তিলোর কথাগুলো শুনেই প্রথমে গুরুত্ব না দিলেও এখন ওর নিজের কাছে নিজেকে একটা ক্লাউন মনে হচ্ছে। প্রতিবার বোর্ড পরীক্ষার পর ও যে কোচিং সেন্টারে পড়তো, সেখানে সে যে গুজে গিয়ে ফুলে তোড়া গ্রহণ করতো আর ক্যাবলা মার্কা একটা হাসি দিয়ে ছবি তুলতো, তখন সেটা খুব ভালো লাগলেও এখন সত্যিই মনে হচ্ছে সে আসলেই একটা মুরগি ছিল, যাকে প্রতি সফলতার পর জবাই দেওয়া হতো নিজেদের ভোজে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও দ্বিতীয় হয়ে সুযোগ হওয়ার পর যে কোচিংয়ে পড়তো সেখানে গিয়ে মডেলিং করে এসেছে। এখন সেই অবচেতন উত্তেজনা কেটে বাস্তবতা বুঝতে পেরে একদিক থেকে ভালো লাগছে যে তাকে এই মাঠে অনেকেই চিনেছে, কিন্তু তাকে সমানভাবে ব্যবহারও করা হয়েছে। সে তো নিজের যোগ্যতার সুযোগ পেয়েছিল, কিন্তু তার কৃতজ্ঞ সেই কোচিং সেন্টার নিয়ে শিকার ধরেছে মাছ ধরার টোপ যেন। তিলোর এই কথাগুলো শোনা একটা ভুল হয়ে গিয়েছে, বাজে একটা ভুল। ওর ভেতর হীনমন্যতা কাজ করছে, ওরে ঘৃণা করে ওকে কেউ ব্যবহার করুক, কিন্তু সেটা সে নিজেই সুযোগ করে দিয়েছে প্রতিবার। অরিক ওর কথার প্রতি উত্তর না করে ছোট্ট করেই বলল, শুয়ে পড়ো, ঘুম চলে আসবে। তিলো নিজের ভঙ্গিমায় সম্মতি দিল। অরিক তিলোর দিকে পেট দেখিয়ে শুয়ে পড়ল। তিলো বুঝতে পারছে অরিক অস্বস্তিতায় ভুগছে কোনো কারণে। ওকে পিছন থেকে আঁকড়ে ধরে তিলো চোখ বুঝল। অরিক ওর স্পর্শ পেয়েই মৃদু হাসল। সকালবেলাটায় তিলোর মিষ্টি কণ্ঠের ডাকে অরিকের ঘুম ভাঙে। নিজের উপরই অরিক হেসে ওঠে। এটা একটা অভ্যাসে পরিণত হচ্ছে, সাথে সাথে একটা আসক্তি। খুব ধীরে, সেটা কখনোই না। এত দ্রুত যে অভ্যাস পরিণত হতে পারে অরিকের জানা ছিল না। ও জানতো অন্তত 21 দিনের নিয়মিত কর্মকাণ্ডের প্রয়োজন হয় একটা কাজকে অভ্যাসে পরিণত করতে। আর তিলোর কণ্ঠ, ভার্সিটিতে প্রতিদিন শোনা গানটাতেও এমনটা শোনা যায়নি। তিলো ঠিকই বলেছিল, তাদের কণ্ঠ পাল্টে যাচ্ছে। কারণটা তাদের প্রকাশ ভঙ্গিমা এবং আলাদা আবেগ মিশিয়ে ফেলা কথাগুলোতে। তিলোর কণ্ঠটা অরিকের গানে গানের ধোয়া, সমতল রেখা থেকে আলতো করে উঠিয়ে নেওয়ার মতো, যেন পুকুরের পানি ছুঁয়ে ছুঁয়ে একটা পাথরের টুকরো লাফিয়ে লাফিয়ে চলছে। অরিক সাড়া না দিয়ে ওর ডাক শোনায় মনোযোগী হলো। তিলো কয়েকবার ডেকে ওর সাড়া না পেয়ে বিরক্তিতে জোরে এক ধাক্কা দিতে অরিক ধরফরিয়ে উঠে বসলো। বিষয়টা যে একটু বাড়াবাড়ি ছিল, অরিক সেটা বুঝতে পেরে অপরাধীর দৃষ্টিতে ওর দিকে তাকালে তিলো রুক্ষ কণ্ঠে বলল, তোমার কফি নাও, খবিস কোথাকার। অরিক প্রশ্নাত্ম দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, খবিশ পড়লে কেন? কি ভয়ঙ্কর, মুখ না ধুয়ে খাও কি করে, ছি। অরিক মৃদু হেসে বেড সাইড টেবিলের ওপর থেকে কফি মগটা তুলে এক চুমুক খেয়ে তিলোর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এবার তুমি খেয়ে দেখো। জি না, এ সমস্ত নোংরামি তুমিই করো, আমি তোমার এটু খাবো না। আমি জানতাম
এতে প্রেম উস্কে ওঠে। তোমার কি মনে হয় না এটা যথেষ্ট? অরিক কাঁধ নাড়িয়ে ঠোঁট পাকিয়ে কি জানি। ধরনের একটা ভঙ্গিমা করলো কেবল। তিলো মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল সকলের নাস্তা তৈরির উদ্দেশ্যে। সকালবেলা আকাশটা মেঘলা দেখে সঞ্জিত কফি হাতে ছাদে এসেছিল। ওর কাছে বৃষ্টির থেকেও মেঘলা আকাশ আর ঝড়ো হাওয়াটা বেশি ভালো লাগে। প্রকৃতি এখন নিজের মর্জিতে স্বাধীনতা অর্জন করে নিয়েছে। এই সময় এমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কমই। তবে এখন মানুষই নিজের কাজ দিয়ে তার নিয়মের বদ্ধ শিকলটা ভেঙে দিয়েছে। হুট করে সকাল থেকে আকাশটা গম্ভীর, একজন গম্ভীর প্রফেসরের মতো। যার নাকের ডগায় মোটা ফ্রেমের চশমা থাকলেও সে তার ভয়ে তটস্থ হয়ে থাকা স্টুডেন্টদের দিকে চশমাটার উপর থেকেই তাকায়। মেঘ ডাকছে। সঞ্জিত রাস্তার দিকে তাকাতেই বাড়ির সামনে একটা অটো এসে থামতে দেখলো। উপর থেকে স্পষ্ট বোঝা না গেলেও তাদের চলার ভঙ্গিমায় বোঝাই যাচ্ছে এরা কারা। 5 তলার এই ব্লকে বাসা করা দম্পতির গত মাসের একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। এরা যে সেই ফ্ল্যাটেরই অতিথি সেটা সঞ্জিতের বোধগম্য হলো। সবাই নেমে গেলে একজন ভাড়া দিতে দাঁড়িয়েছে, হয়তো খুচরো নেই। অটোওয়ালার সাথে বাকবিতণ্ডা হচ্ছে। মেয়েটা তো দারুণ দেখতে। আচমকা কণ্ঠটা শুনে সঞ্জিত পাশে তাকিয়ে রতসীকে আবিষ্কার করলো। রতসী এই এলাকায় কিচ্ছু চেনে না। নিজের ভারী শরীরের ওপর বিরক্ত হয়ে সে নিয়মিত সকালে হাঁটাহাঁটি করে, কিন্তু এখানে এসে হচ্ছেই না। তাই ছাদে এসেছিল হাঁটতে। সঞ্জিতকে এখানে দেখে ওর পাশে দাঁড়িয়ে ও দৃষ্টি অনুসরণ করে নিচে তাকালো। তখনই সেই ঝলমলে লাল শাটিনে সালোয়ার কামিজ পরা মেয়েটাকে দেখতে পেল। তার গায়ের উজ্জ্বল বর্ণ এখান থেকেই প্রত্যক্ষ করা যাচ্ছে। হাই হিল পরা, খুব উগ্র লিপস্টিক দেওয়া, 2 হাত ভর্তি সস্তা চুড়ি, পায়ে রূপার নুপুর। তার হেলিয়ে দুলে হেঁটে চলা আর ঝকমলি ভাবটা রোদসীর এই বয়সের রঙিন চশমার ভেতর থাকা চোখ চোরায় গিয়ে বিঁধেছিল। মেয়েটা দেখতে আসলে খুবই সুন্দর। সঞ্জিত ওর কথায় মৃদু হাসল। এখনও রোদসী মানুষ চেনে না। রোদসী সঞ্জিতের কোনো উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করলো, সে কি এখানেই থাকে? রোদসী খানিকটা আতঙ্কিত। সঞ্জিত এমনভাবে নিচে তাকিয়েছিল যেন সে মানুষটাকে চিনে বা হয়তো তাকে দেখে মুগ্ধ হয়েছে। রোদসীর বিষয়টা ভালোই লাগেনি। সে সঞ্জিতকে বাঁচিয়ে দেখতে চেয়েছিল কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়াই। সঞ্জিত ওর দিকে না ফিরেই বলল, সে আসলে গল্পের চরিত্রগুলোর মাঝে জগা খিচুড়ি পাকিয়ে দেয়। রোদসী ভ্রু কুঁচকিয়ে বলল, কেন? সে মজনু হলেও লায়লা হতে পারে, রোমিও আসলে জুলিয়েটও হতে পারে, অ্যান্টলি হতে পারে ক্লিওপেন্ট্রা। রোদসী সেভাবেই সঞ্জিতের দিকে তাকিয়ে আছে। সঞ্জিত ওর মুখের দিকে তাকিয়ে এক পাশে হেসে বলল, সে বিহন্নলতা। আপনি তাকে মেইল বা ফিমেইল যে কোনো চরিত্র দিতে পারেন। রোদসী চোখ বড় বড় করে বলল, সে হিজড়া? সঞ্জিত ওর এই কথার কোনো উত্তরই দিল না। রোদসীর এখন নিজেকেই বোকা মনে হচ্ছে। সত্যি একটা বোকামি করেছে সে। পাশাপাশি স্বস্তিও পেল এটা ভেবে যে সঞ্জিত তখন আসলে মুগ্ধ হয়ে তাকে দেখছিল না। কিন্তু তার মেয়ের রূপটা খুব সুন্দর। রোদসী মুগ্ধ কণ্ঠে পড়ল। সঞ্জিত রেলিংয়ের ওপর হেলে দাঁড়িয়ে পড়ল, তা ঠিক, সে আসলেই সুন্দর। আসলেই মেয়ে হলে তাকে নিয়ে কারাকারি বেড়ে যেত কিছু পুরুষের মাঝে। রোদসী হয়তো সঞ্জিতের এমন কথায় খানিকটা ব্যথিতই হলো, কিন্তু তারপরও স্বস্তি যে সে মেয়ে নয় মাথা থেকে বিষয়টা ছেড়ে ফেলে রোদসী সঞ্জিতের সাথে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে শুরু করলো। তার আর হাঁটা হলো না। ওদের কথার মাঝেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। সঞ্জিত দ্রুত দৌড়ে ছাদের মাঝে থাকা দোলনার ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। রোদসী গেল না। বাড়িতে থাকলে ওর মা ওকে বৃষ্টিতে ভিজতে দেয়ই না। এখানে সেই বাধা নেই। সে 2 হাত 2 দিকে ছড়িয়ে মুক্ত পাখির ভঙ্গিমায় বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করছে চোখ বুঝে। তার প্রশস্ত শরীরটাকে ধন্যবাদ। একটু বেশি বৃষ্টির পানি তার শরীরেই লাগছে। বাকি ফোঁটাগুলোও যেন অপচয় হচ্ছে। সঞ্জিত ছাউনির নিচে দাঁড়িয়ে চিৎকার করে ওকে ডাকলো। ওর ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে, বিভিন্ন কথা বলেই চলেছে। রোদসী সেদিকে খেয়ালই নেই। এখন সে বৃষ্টি বিলাসেই মগ্ন। সে তো আর পথ হারিয়ে ফেলার ভয় নেই।
সানজিৎ বিরক্ত হয়ে নিজেই ভিজে এসে ওর হাত ধরে টেনে ছাউনির নিচে নিতে গেলে রুতোষী চমকে উঠে কারো স্পর্শ পেয়ে। সে অবাক হয়ে গিয়েছে বিধায় ওকে যে বৃষ্টির থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে সেটা টের পেয়েও প্রতিক্রিয়া দেখাতেই পারছে না। ছাউনির নিচে পৌঁছে সানজিৎ ওর হাত ছেড়ে বলল, নিচে চলুন, ঠান্ডা লাগিয়ে ফেলবেন তো। রুতোষী এক দৃষ্টিতে কিছুক্ষণ তার সামনে দাঁড়ানো শ্যাম বর্ণের উঁচু লম্বা ছেলেটার দিকে তাকিয়ে আছে। তার বলিষ্ঠ পেশিবহুল হাতে টি শার্টটা সেটে আছে, ভিজে গিয়েছে কিছুটা। খাড়া খাড়া কদম ফুলের মতো চুলগুলোতে পানি ফোঁটা চিকচিক করছে। সানজিৎ কিছুটা ডার্ক হ্যান্ডসাম, যাকে বলে সেই রকম। রুতোষী নিজের দৃষ্টি সংযত করল। তার মতো ভারী শরীরের মেয়েদের আসলে রূপ দেখায় বাধা আছে। সানজিৎ তখনও ওর হাতটাই ধরেছিল। রুতোষীর ফর্সা গোটা গোটা হাতটায় সানজিতের কৃষ্ণ বর্ণের হাতটা একটা তফাৎ সৃষ্টি করেছে, যেটা চোখে লাগার মতো। অনেকটা সাদা কাগজে কালো কালির দেখা। তবে সানজিৎ এতটাও কালো নয়, চাপা শ্যামলা। পড়াশোনা শেষ করে সবে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো একটা পদেই ঢুকেছে। রুতোষী নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কিচ্ছু হবে না, আমার অভ্যেস আছে। বাড়িতে আম্মু না থাকলে প্রায় ভিজি। এসব হঠাৎ বৃষ্টিতে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। তাও জ্বর হলে ভাইয়াকে বলে ডাক্তারের কাছে যাব। ভাইয়া কিছু বলে না। এখন আসছি। কথাটা বলেই রুতোষী আবারও ছাউনির বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করলো। তার ভেতর আজ অন্যরকম আনন্দ। বৃষ্টি বিলাসের আনন্দ ছাপিয়ে সেটা ওর সারা শরীর মন গ্রাস করেই ফেলল। বৃষ্টির প্রতি ফোঁটার সাথে সেই শিহরণ বয়ে চলেছে প্রতি রন্ধে রন্ধে। সানজিৎ হতাশ হয়ে ছাউনির ছাদ থেকে স্টেইনলেস স্টিলের শিকল সমেত ঝুলতে থাকা 2-3 জন বসার উপযোগী দোলনাটায় শরীরটা এলিয়ে দিয়ে আয়েসি ভঙ্গিতে বসলো। কোন আকর্ষণে সে ঘরে ফিরে যাচ্ছে না সেটা ওর নিজের কাছেই পরিষ্কার নয়। পকেটে ফোনটা কম্পন সৃষ্টি করতেই সানজিৎ সেটা বের করে স্ক্রিনে সোহা নামটা ভাসতে দেখেও আজ রিসিভ করার কোনো তাড়না অনুভব করছেই না। একটা সময় ছিল যখন রাতের পর রাত এই ফোনটার জন্য সে নির্ঘুমিয়ে কাটিয়েছে, কিন্তু আজ সেটা যেন বড়ই বিরক্তকর। নিজের এই আমূল পরিবর্তনে হতভম্ব হয়ে গিয়েছে সানজিৎ। পরক্ষণে কিছু একটা বুঝতে পেরে সোহার ফোনটা কেটে দিয়ে ফোন বন্ধ করে সামনের দৃশ্যে চোখ রাখলো। মোটা সোটা সাদা একটা মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখাটা দৃষ্টিকটু নয়। সানজিৎ জোরে বলে উঠল, আর কয়দিন থাকবেন এখানে? রুতোষী রেলিংয়ে হাত রেখে উল্টো ঘুরে থেকেই উত্তর দিল, আজ বিকালে চলে যাব। সানজিতের মনটা সকালের আকাশটার মতোই কালো মেঘে ছেয়ে গেল। তারপরও কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল, শহরটা ঘুরে দেখবেন না? আর কয়দিন থাকুন। আরে পরের বার এসে দেখব। সামনেই সেমিস্টার ফাইনাল। এমনিতে ভাইয়ার বিয়ের জন্য ফাঁকি দিয়েছি, আর সম্ভব না। সানজিৎ মৃদু কণ্ঠে ওহ আচ্ছা বলে আর কিচ্ছু বলল না। রুতোষী চাচ্ছিল সে কিছু বলুক, কিন্তু তাদের মাঝে আর কথাই হলো না। রুতোষী নিজেও কোনো কথা খুঁজেই পাচ্ছে না বলার জন্য, আর লজ্জায় নিজে থেকে বলতেই পারছে না। সানজিৎও বললও না। ভিজে গিয়ে লেপ্টে থাকা ওড়নাটা সে বারবার নামিয়ে নিয়েছে, এরপরও স্বস্তিই পাচ্ছে না। তাই খুব তাড়াতাড়ি নেমে এলো নিচে। দুজনের মাঝেই একটা অতৃপ্তি থেকেই গেল। সে অতৃপ্তিময় রাস্তা খুঁজতেই মরিয়া দুটো সত্তা। হয়তো অতৃপ্তিতে ক্লান্তি বঞ্চকতা গ্রাস করে ফেললেই রাস্তার মাথায় সরু আলোক রেখার দেখা পাওয়া যাবে। তিলো টেবিলে নাস্তা সাজাতে সাজাতেই কলিং বেলটা বেজে উঠল। রাফি গিয়ে দরজা খুলে দিতেই ভেজা কাপড়ে দ্রুত ঘরে ঢুকে রুতোষী নিজের জন্য অস্থায়ী রুমটায় ঢুকে গেল। রাফিও যেতে যেতেই বলল, আবার ভিজলি তুই মুটি? জ্বর হলে বুঝিস কেমন লাগে। আমি আর তোকে ডাক্তার দেখাবো না। রুতোষী একবার থেমে গিয়ে মুখ ভেঙচিয়ে বলল, লাগবে না আমার। বলেই আবারও রুমে ঢুকতেই উদ্যত হলো। রাফি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে দরজা আটকে দেওয়ার আগেই একটা অল্প বয়সী ছেলে এসে একটা পার্সেল বাড়িয়ে দিল তার দিকে। রাফি সেটা হাতে নিয়ে দেখলো অরিকের নেম প্লেট। সেটা ওর পূর্ণ পরিচয়, যেটা ও দরজার পাশে বেলের উপরে লাগাবে। সেদিন এটা ছিল না বলেই তিলোর আবারও নিচে গিয়ে খোঁজ করা লেগেছিল। 3 তলার কোনো ফ্ল্যাটেই একটাও লাগানো নেই।
সেই ঘড়ি অরিকও এতদিন লাগানোর প্রয়োজন বোধ করেইনি, তবে এখন মনে হয় প্রয়োজন। বিকেলে প্রায় সবাই যে যার নিজস্ব অবস্থানে ফিরে গেল। গমগমে ফ্ল্যাটটা এখন পুরো ফাঁকা। অরিকও বাইরে গিয়েছে। তিলও সারা বাড়ি গড়াগড়ি খাওয়ার জোগাড়। বিরক্ত হয়ে গিয়েছে ও একা হয়ে গিয়ে। নাসিরা পারভিনকে ফোন করলে উনি অভিমানী ঠিকমতো কথাও বললেন না। অগত্যা নিজের বন্ধুদের একে একে ফোন করে সময় কাটিয়ে দিল। দুপুরে খেতে বসে আনিস সাহেব গম্ভীর কণ্ঠে খাবার টেবিলে উপস্থিত সকলের উদ্দেশ্যেই বললেন, গতকাল সন্ধ্যায় ইমনের বাড়িতে গেছিলাম আমি। ওনার কথাটা শুনে উপস্থিত সকলের মাঝে নীরবতা। এর আগে একসাথে কাউকে উনি পাননি। গতকাল রাতে এবং আজ সকালেও উনি একা একাই ছিলেন। নাসিরা পারভিন রান্না করে রেখে চলে যেতেন। রাখি কাউকে তুলি খাওয়ানিনি। তুলিও নিজের মতো খেয়ে চলে যায়। তুষারও তাই। এই মুহূর্তে সকলকে একসাথে পেয়ে উনি বলেই ফেললেন কথাটা। নাসিরা পারভিন আর অভিমান করে টেনে রাখলেনই না। কৌতূহলী কণ্ঠে বললেন, তুমি কেন দেখা করতে গেলে? আনিস সাহেব গাল নাড়িয়ে গালে থাকা খাবারটুকু গিলে নিয়ে বললেন, সব কিছু পরিষ্কার হতো, একবার তো অন্তত দেখা করতে লাগতো। তুলি ব্যস্ত ভঙ্গিতেই বলল, কি বললো ও? আনিস সাহেব হঠাৎই কণ্ঠ পাল্টে রুক্ষ গলায় বললেন, ওই হারার সাথে আর তো ফিরতে হবে না, এখন নিজের ক্যারিয়ার তৈরি কর। তুলি কিছু বলার আগেই নাসিরা পারভিন তীক্ষ্ণ কণ্ঠেই বললেন, কেন, কি হয়েছে? ওই তুলিকে ইচ্ছা করে তালাক দিয়েছে। একবারও কি নিজের ছেলেকে সত্যি মনে হয়নি নিজের? এত মিল বাপ ছেলের মধ্যে। ডিএনএ টেস্ট করতে পারতো, না হলে ছেলে নিজের না, এটা হলো অজুহাত। নিজের চরিত্র তো ঠিক ছিল না। আমার মেয়েটা অন্যায় করেছে, সুযোগ দিতে পারতো, আমাদের ওর মাকে বলে একটা বোঝাপড়া করতে পারতো, কিছু করেনি। ওই ওই বদমাসটা আসলে আরেকটা বিয়ে করবে বলে এসব করেছে। ওই অফিসের কলিং মেয়েটাকেই বিয়ে করবে, তুলিকে আর ঘরে তুলবে না। ঈশানকে ফেরত চেয়েছে, আমি একদম মানা করে দিয়েছি। যে ছেলের জন্ম নিয়ে ওর মনে সন্দেহ, ছেলে ফেরত নিয়ে কি যত্ন করতে করবে নাকি? নতুন বউকে নিয়ে থাকবে আর আমার নাতিটার কপাল পুড়বে। কথাগুলো শুনেই তুলির চোখ জোড়া ছলছল করছে। তুলি সেখানে বসলই না, আর ছুটে চলে এলো নিজের রুমে। তবে এখানে এসেও শান্তি নেই। ঈশান ঘুমাচ্ছে, ও জোরে কাঁদতেও পারবে না। আনিস সাহেব ওর যাওয়ার দিকে তাকিয়ে নাসিরা পারভিনকে উদ্দেশ্য করেই বললেন, ওকে বোঝাও, পড়াশোনা শেষ করুক, তারপর দেখা যাবে। ওই নোংরা ছেলেটার পা ধরতে পারবো না আমি, আমার মেয়েকেও নেওয়ার জন্য, আর আমার মেয়েকেও দেব না। নাসিরা পারভিন কিচ্ছু বললেন না, চুপচাপ খাওয়াই মনোযোগ দিলেন। বিকালে তিলু এবং অরিক আশাকুঞ্জ হয়ে আসে বিবাহ পরবর্তী মেয়ের বাড়ি ফেরার নিয়মে। নাসিরা পারভিন মুখে একটা হাসি নিয়ে সব দিক দেখলেও তিলুর সাথে ঠিক মতো কথাই বলছেন না। নাসিরা পারভিন রান্নাঘরে ঢুকলে তিলু পিছন থেকে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে। নাসিরা পারভিন বিরক্তি নিয়ে ওকে ছাড়াতে বললেও ও বরং আরও শক্ত করেই ওনাকে জড়িয়ে ধরে। তিলু আদুরে কণ্ঠে বলল, রেগে আছো? কতগুলো দিন পর আসলাম আর তুমি আমার সাথে কথাও বলছো না। কতদিন পর? কোথায়? 2 দিন হলো এ বাড়ি ছেড়ে গেলি। ওই হলো, আমার কাছে সেটাই অনেক বছর। জানো আমার কত কষ্ট হয়েছে তোমাদের ছেড়ে থাকতে। নাসিরা পারভিন ওকে আবারও ছাড়িয়ে নিতে গিয়েও পারলেনই না। আরও বিরক্তি হয়ে বললেন, ঢং যত, ন্যাকামি বন্ধ কর। আমার কথা তো তোর মনেও পড়ে না। নিজের সংসারে এত ব্যস্ত, কথা বলছিস কতটুকু আমার সাথে? আরে কি মিথ্যা কথা! আমি তোমাকে ফোন দিলে তুমি ঠিকমতো কথা বলো, এখন সব দোষ আমার। এখন তো বলবি, একটা রাঙামুলার সামনে থাকলে কি আমার মতন বুড়ির কথা তোর মনে পড়ে? তিলু মুচকি হেসে দুষ্টুমি সুরেই বলল, এই মহিলা, তুমি অরিককে হিংসা করো নাকি? নাসিরা পারভিন কিচ্ছু বললেন না। তিলু ওনার কাঁধ থেকে মুখ তুলে ওনার গোল গাল গালে একটা চুম্বন করে বলল, বলো বলো, তুমি ওকে হিংসা করো নাকি? এটা তো দারুণ, কেউ আমাকে নিয়ে কাউকে হিংসা করছে। আমাকে কল্পনা করতে দাও, তোমার আর ওর মাঝে যুদ্ধ লেগেছে। তোমার অস্ত্র আমার কাঠের খুন্তি, আর ওর অস্ত্র বেতের লাঠি। কি দারুণ! আমরা সরাসরি একটা গৃহযুদ্ধ দেখতে পারবো। ডোন্ট ওয়ারি নায়িকা,
আমি তোমার পক্ষ নেব, সবাই নেবে, সত্যি বলছি। নাসিরা পারভিন তিলকে ছাড়া দিয়ে ছাড়িয়ে বললেন, ফাজিল কথাকার, এখন আমাকে পড়াতে এসেছিস? সারাদিন কোনো খোঁজ না নিয়ে যা এখান থেকে, জ্বালাবি না একদম। তোর জামাই নিয়ে থাক তুই। তিলো খানিকটা ব্যথিত হলো ওনার কথায়। আদরে চোখে ওনার দিকে তাকিয়ে মেকি কণ্ঠে কেঁদে বলল, চলে যাচ্ছি, বাড়ি থেকেই চলে যাচ্ছি। ভুলে যেও না, এখন আমার যাওয়ার জায়গা আছে। আগের মতো বলে কয়ে বাড়িতেই থাকবো না। অরিকের সাথে সারাদিন থাকি বলে তোমার হিংসা হয় তো? আরও হিংসা করো, হিংসায় চলে যাও, পটকা মাছের মতো ফুলতে ফুলতে ফেটে যাও। আমি আর আসবো না। ওকে, বাই। তিলো সত্যি সত্যি রান্নাঘর থেকে বেরিয়ে লিভিং রুমে এসে অর্কের হাত ধরে বলল, চলো এখান থেকে, আমি আর আসবো না। তিলোর কথায় আনিস সাহেব ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক করলেন বলে বোধ হলো। বিয়ের পরপর মেয়ের এতটা পরিবর্তন? আনিস সাহেব ব্যস্ত ভঙ্গিতেই বলে উঠলেন, কি হয়েছে ছোট মা, এক্ষুনি চলে যাচ্ছিস কেন? তিলো নাক টেনেই বলল, তোমার বউকে জিজ্ঞাসা করো কেন। অরিক চলো। নাসিরা পারভিনও ততক্ষণে এসে দাঁড়িয়েছেন। অরিক উঠে দাঁড়াতে দাঁড়াতেই বলল, বাবা জানা কি হয়েছে বলবে তো? কথাটা ভুলেই অরিক নিজের জিহ্বায় কামড় ধরল। তিলো চোখ রাঙিয়ে তাকালো ওর দিকে। আনিস সাহেব আর নাসিরা পারভিন বেশ বিব্রত বোধ করলেন। সবার সামনে এভাবে ডাকাটা একটু অস্বস্তিকর। তিলো কোনো কথা না বলে কটকট করে হেঁটে বেরিয়ে যাওয়ার আগে নাসিরা পারভিন পিছন থেকেই বললেন, যাও, চলে যাও। এখন তো তোমার এখানে মন টিকবে না। আবার নেকা নেকা কথা। নতুন বাড়ি, নতুন মানুষ পেয়ে সব ভুলে যাচ্ছে। আসবে তো নাই, আসলেও সাথে সাথেই চলে যাবে। আনিস সাহেবের দিকে তাকিয়ে বললেন, এখন এই বাড়ি থেকে কেউ বেরিয়ে গেলে কিন্তু সে যে আর ফিরে আসে না। আসলেও আমি আর রান্না করে খাওয়াবো না, যত সব। একটু সুস্থ হলে বসতেও পারে না। নাসিরা পারভিন আর কিচ্ছু না বলে রান্নাঘরেই চলে গেলেন। তিলো পিছন ফিরে আনিস সাহেবকে বলল, তুমি কি বাইরে থেকে খাবার আনতে পারবে না? নাসিরা পারভিন রান্নাঘর থেকে চিৎকার করে বললেন, এই বাড়ির বাইরে খাবার ঢুকবে না। তিলো নিষ্পাপ একটা ভঙ্গিমা করেই বলল, আব্বু, আমি কি চলে যাব? আনিস সাহেব হতাশ দৃষ্টিতে তিলোর দিকে তাকিয়ে বললেন, তুই কবে যাবি? সে ঝগড়া বাঁধিয়েছে, সে যা। কথাটা শেষ করলেনই না। নাসিরা পারভিনের কানে গেলে আরেক কাণ্ড বাঁধবে। তিলো মুখ ফার করে সোফায় বসলো। অরিক আর আনিস সাহেব তা দেখে মুখ টিপে হেসে দিল। খাওয়ার সময় তিলোকে ডাকতে সে উপস্থিত। সে আবার ক্ষুধা সহ্য করতেই পারে না। অরিকের আসতে দেরি হচ্ছে দেখে নাসিরা পারভিন তিলোর ঘরে গিয়ে দেখতে পান সে ফোনে কথা বলছে। নাসিরা পারভিন এমনিতেই ওর ওপর হিংসায় জর্জরিত। উনি বাজখাই গলায় বলে উঠলেন, এই ছ্যামড়া, তোকে কি আলাদা করে নিমন্ত্রণ করা লাগবে? খেতে আয়। অরিকোনার অধিকার বোধ নিয়ে এমন ভঙ্গিতে ডাকায় হতভম্ব হয়ে গেল। তিলো সেদিনের মন খারাপ নিয়ে ওকে হুমকি দিয়ে ফোন করার পর নাসিরা পারভিন ওর সাথে ঠিকমতো কথাই বলেনি। তিনি কি ভুলে গিয়েছেন যে অরিক এখন কেবল তার ভাসুরের ছেলেই না, তার মেয়ের জামাই? অরিকের মনেই পড়ে না নাসিরা পারভিন ওকে শেষ কবে ছ্যামড়া বলেই ডেকেছেন। তবে এইটুকু মনে আছে, অরিক যখন 10 বছরের ছিল তখন খুব দুরন্ত ছিল, কথা শুনতো না একদম। দাদা বাড়িতে বেড়াতে গেলে ওকে আর অব্রকে রেখে ওর মা গিয়েছিল পাড়া ঘুরতে। ওনার বাবা বাড়িতেও সেই এলাকায়। অরিকের পুকুর পাড়ে যাওয়া নিষেধ ছিল। অব্র আর তুলিরও তাই। অরিক তা শোনেইনি। বারবার সেখানে গেলে নাসিরা পারভিন কয়েকবার ওকে ধমকিয়েছেন। ওনার রেগে গেলে ডাকের ধরন ছ্যামড়া ছেমনিতেই নেমে যায়। অরিক যখন একদমই শোনেনি, নাসিরা পারভিন ওকে পাজা কোলে করে তুলে পানিতে ছুঁড়ে ফেলার অভিনয় করেন। অরিক আরও হেসে দেয়। নাসিরা পারভিন শেষে ওকে নিয়ে পুকুরে নেমে একসাথেই ডুব দেন। বেশ কিছু সময় ডুবে থাকেন। সেটা ছিল অরিকের প্রথম পুকুরের ডুব। নাকে মুখে পানি ঢুকে ওর অবস্থাই খারাপ। পানি থেকে উঠে প্রায় কেঁদেই দেয়। নাসিরা পারভিন ওকে জিজ্ঞাসা করেন, আর আসবি এদিকে? অরিক মাথা নেড়ে সম্মতি জানালে উনি আবারও ওকে ডুব দেওয়ায়। এবার অরিক পুরোই কেঁদে দিয়ে মাথা নেড়ে তাকে আশ্বস্ত করেছে ও আর এদিকেই আসবে না। এরপর আর অরিকের মনে পড়েই না কখনো নাসিরা পারভিন ওকে এভাবে বকেছেন বলে। রাতে খাওয়ার সময় তিলো ওর মাকে তুলির বিষয়ে সবার সামনে জিজ্ঞাসা করলে নাসিরা পারভিন ইশারায় ওকে
বললেন যে পরে বলবেন সব। তুলিকে আসার পর থেকে তিলক একবারও দেখেনি। স্বাভাবিকভাবেই কৌতূহল হয়েছিল। খাওয়া শেষে তিলকে সব বললেও ও কোনো প্রতিক্রিয়াই করে দেখায়নি। এমনটা হওয়ারই ছিল। এমন ভঙ্গিতে সে নিজের রুমে চলেই গেল। দরজা আটকানো শব্দ পেয়েও অরিক সেদিকে তাকালোই না। সেই নিজের ফোনে মুখ গুজে বিছানায় হেলান দিয়েই শুয়ে আছে। তিলু ওর পাশে উঠে বসে ওর মাথার সাথে নিজের মাথা মিলিয়ে হেলান দিয়ে ওর ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখছে আর মুখ থেকে শব্দ করছে। অরিক খানিকটা বিরক্ত হয়ে বলল, এটা ব্যাটম্যানের, শব্দ করো না। তিলু শব্দ বন্ধ করে বলল, তুমি আমাকে ম্যানারের কথা বলছো? কেন বলতে পারি না? পারো, ঠিক আছে। বাড়ি ফিরে ভার্সিটি যাওয়া শুরু করবে। তোমার ফোনের স্ক্রিন ফাটলো কি করে?